ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শ্বাসনালীর রোগ সিওপিডি, চিকিৎসা এবং তার করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান এবং তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আমাদের পরামর্শ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। স্যার, আমরা আজ কথা বলবো সিওপিডি নিয়ে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাকে বলে থাকি, এবং ভুল যদি না করে থাকি আগামীকালই হচ্ছে সিওপিডি দিবস। একটু আপনার কাছে জানতে চাই সিওপিডি আসলে কি? সিওপিডি একটা ফুসফুসের রোগ। ফুসফুসের দুইটা অংশ আমরা যদি বলি, একটা হচ্ছে যেখানে ফুসফুসের বায়ুথলি যেখান থেকে অক্সিজেন আদান প্রদান হয়, এটাকে বলা হয় লাং প্যারেনকাইমা, আর একটা হচ্ছে শ্বাসনালী। সিওপিডি উভয় জায়গাতেই আক্রান্ত হয়, এই জন্য এটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এখানে শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং ফুসফুসের বায়ুথলিগুলো নষ্ট হতে থাকে, হওয়ার কারণে ফুসফুসের অক্সিজেনের আদান প্রদান যেখানে কার্যকারিতা ব্যাহত হয়। কাজেই সিওপিডি একটা দীর্ঘমেয়াদী রোগ। এটা 40 ঊর্ধ্ব মানুষের হয়, সাধারণত পুরুষদের হয়, ধূমপায়ীদের হয় এবং যারা ধোঁয়ার মধ্যে কাজ করে তাদের হয়ে থাকে। আচ্ছা, সিওপিডি যেমনটা বলছিলেন, যারা হচ্ছে ধূমপায়ী রয়েছে তাদের হয়, ধোঁয়ার মধ্যে কাজ করে থাকে তাদের হয়। একটু আমি ধূমপায়ীদের কথাটা একটু যদি বলি, যারা ধূমপায়ী রয়েছেন তারা হচ্ছে দীর্ঘদিন যাবত যে ধূমপান করার ফলে সিওপিডিটা যখন হয়, তাদের পরবর্তীতে কি পরিণতি হতে পারে বা তার থেকে কোন দিকে তারা আসলে যায়? জি, সিওপিডি ধূমপানের কারণে যেটা হয়, সাধারণত আমরা সেটা দেখি ক্রনিক ব্রঙ্কাইটিস প্রিডমিনেটিং, অর্থাৎ সিওপিডির দুইটা অংশ, একটা হচ্ছে শ্বাসনালীর সমস্যা আর একটা হচ্ছে প্যারেনকাইমার সমস্যা। এদের সাধারণত ক্রনিক ব্রঙ্কাইটিস সমস্যাটা বেশি হয়। আর এটা হওয়ার কারণে শ্বাসনালীর ভিতরে যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলোর থেকে সিক্রেশন বেড়ে যায়। এই জন্য পেশেন্ট প্রথমে যেটা শুরু হয়, খুক খুক করে কাশতেছে ঘুম থেকে উঠলে, এবং ধূমপায়ীর কাশি আমরা বলে থাকি, এবং দেখা যাচ্ছে কিছু কফ তৈরি হচ্ছে, এবং বছরে 3 মাস অ্যাটলিস্ট 2 বছরের বেশি যখন থাকে তখন আমরা এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলে থাকি। আর এর সাথে এই ধোঁয়ার প্রভাবে বায়ুথলিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফুসফুসটা বেলুনের মতো বড় হয়ে যায়। আমরা যখন শ্বাস নেই তখন ফুসফুসটা বড় হবে, আর শ্বাস ফেলি ফুসফুসটা ছোট হবে। কিন্তু ফুসফুস যদি বড় হয়ে থাকে তাহলে সে কীভাবে শ্বাস নেবে? এই জন্য অল্প হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, একটু কাজ করতে গেলে সে বসে পড়তেছে, প্রতিদিনের যে কর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আচ্ছা স্যার, একটু হচ্ছে জানতে চাচ্ছি, সিওপিডি যেমনটা বলছিলেন, সিওপিডির মধ্যে হচ্ছে অনেক সময় যে একটু হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমাতেও কিন্তু তেমন হয়, একটু হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হয়। এখন সাধারণ দর্শক যারা রয়েছেন বা আপনার রোগী যারা রয়েছেন, তারা আসলে কিভাবে বুঝবেন যে তিনি সিওপিডি নাকি অ্যাজমা আক্রান্ত? জি জি, সিওপিডি আর অ্যাজমার প্রধান পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে রিভার্সিবল, অর্থাৎ সেটা সেই ফুসফুস আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে, আর হচ্ছে ইরিভার্সিবল, তার ফুসফুস স্বাভাবিক পর্যায়ে আসে না। সিওপিডি হচ্ছে আসে না, অ্যাজমা হচ্ছে আসে। অ্যাজমা ছোটো বাচ্চা বয়স থেকে শুরু হয়, সিওপিডির প্রকাশটা হয় 40-এর পর থেকে। অ্যাজমা ধোঁয়াতে একটা ট্রিগার হিসেবে কাজ করে, কিন্তু অ্যাজমার প্রধান কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন এবং ফুলের রেণু, ঘরের ধুলা, মাইট, এটার দ্বারা সেন্সিটিভিটি হয়ে অ্যালার্জিক রিয়াকশন থেকে হয়। আর সিওপিডি যেটা হয়, সিওপিডিতে ধোঁয়া থেকে, যে ধোঁয়ার যে সমস্ত কার্বন পার্টিকেল, যে সমস্ত গ্যাস থাকে, এই সমস্ত পার্টিকেলগুলো ফুসফুসের সাথে রিয়াকশন করে ফুসফুসের শ্বাসনালীটা শুরু করে ফেলে, তার ভিতরে সিক্রেশন বাড়িয়ে দেয় এবং বায়ুথলিগুলো নষ্ট করে দেয়। খুব সুন্দর করে দুটো পার্থক্য আমাদেরকে বুঝিয়ে বললেন। এবার একটু জানতে চাচ্ছি, সিওপিডি হচ্ছে যেহেতু 40-এর পরে প্রকাশ পায়, লক্ষণগুলো কি কি লক্ষণ হচ্ছে স্পেসিফিকলি আমরা দেখলে বুঝতে পারি যেটা সিওপিডি হয়েছে? সিওপিডির প্রধান লক্ষণ দুটো, একটা হচ্ছে কাশি আর কফ, আর একটা হচ্ছে হাঁটলে হাঁপিয়ে যাওয়া। কতদিন পর্যন্ত এই কাশিটা থাকবে বা কতদিন? আমরা সাধারণত বলি যে অন্তত শীতকালে, সাধারণত শীত আসছে, শীতের সময় এই কাশির প্রকোপটা বেড়ে যায়, এবং যখন ঠান্ডা গরম লাগে তখন কাশি হয়। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি এরপর আবার লক্ষণগুলোর দিকে চলে আসবো। দর্শকের ফোন কলটা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মলি, আমি ময়মনসিংহ থেকে বলতেছি।
জি মানে আমরা শুনতে ঠান্ডা পাচ্ছি। সব সময় লেগেই থাকে, ঠান্ডার কারণে শ্বাসনালীতে খুব কষ্ট লাগে, কাত হয়ে শুলে অনেক সময় চাপ লাগে, আবার বা কাত হয়ে শুলেও চাপ লাগে। আর রান্না বা ধোয়া দিয়ের মধ্যে গেলে এটা একটু বেশি পড়ে যায়। আর স্যার আপনার কোনো প্রশ্ন আছে? জি, আপনার বয়স কত? আমার বয়স 42। আপনার কত বছর বয়স থেকে এটা শুরু হয়েছে? এটা আমার শারীরিক যে অসুস্থতা শুরু হয়েছে 18 সাল থেকে। এই 18 সাল থেকে এই সমস্যাটা আমার লেগেই আছে। জি, আপনি কি কাঠের চুলায় রান্না করেন না গ্যাসের চুলায়? গ্যাসের চুলায় আগে রান্না করতাম, করি চুলায় জি। বেশ কিছুদিন, হ্যাঁ অনেক বছর রান্না করছি। এখন গ্যাসের চুলায় রান্না করি। আচ্ছা। তখনই আমার এই সমস্যাটা হয়েছিল, ডাক্তার বলছিল। জি, ধুলা ঠান্ডা এগুলো লাগলে কি বাড়ে? হ্যাঁ ঠান্ডা লাগলে বাড়ে, অনেক বাড়ে। জি, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়? না হাঁচি হয়, নাক দিয়ে পানি মানে অনেক বেশি ঠান্ডা লাগলে তখন না মানে বাড়লে, আর নাইলে হাঁচি হয়। আর ওই যে কফ থাকে একটা মানে পাতলা, কফটা হচ্ছে মূলত জি। ওনার প্রবলেম। কাজে খাবার খাইলে মনে হয় ভিতরের দিকে চলে যেতেছে, উল্টায় এরকম আর কি। জি জি ভাত খাইলে। দর্শক আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন, উত্তরটি এখন জি, আপনাকে দিচ্ছি। আপনার যে সিমটম, যে উপসর্গ, এই উপসর্গ থেকে বোঝা যাচ্ছে আপনার এই রোগটি গত 6 বছর ধরে ভুগছেন এবং এটা শুরু হয়েছে আপনার কাঠের চুলায় রান্না এবং ধোয়া মধ্যে কাজ করার কারণে। কাজেই এইটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা মনে করি। এটা এক ধরনের সিওপিডি। তবে আপনার যেহেতু অল্প বয়সে শুরু হয়েছে, এটা অ্যাডাল্ট অ্যাজমা বা বয়স্ক লোকের অ্যাজমার সাথে মিলে যায়। কাজে দুইটা রোগকে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। আর এটা করার জন্য আমরা দুইটা সিম্পল টেস্ট করে থাকি। একটা হচ্ছে স্পাইরোমেট্রি, ফু দিয়ে পরীক্ষা। এই ফু দিয়ে পরীক্ষায় যদি আমরা সালবুটামল জাতীয় ওষুধ দিলে আপনার ফুসফুসের কষ্ট কমে যায় এবং ফুসফুস প্রসারিত হয়ে যায়, ফুসফুস স্বাভাবিকের কাছাকাছি হয়ে যায়, তাহলে আমরা আপনার রোগটি ডায়াগনোসিস বলবো অ্যাজমা। আর যদি দেখি যে আপনার বেশি একটা উন্নতি হয় নাই, তাহলে আমরা এটা সিওপিডির দিকে যাব। এছাড়া ফেনো বলে আমরা টেস্ট করি, যেটা ফ্র্যাকশনাল একটা এক্সপিরেটরি নাইট্রিক অক্সাইড লেভেল। ফুসফুসের ভিতরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ কত, যদি নাইট্রিক অক্সাইড লেভেল 20-এর উপরে চলে যায় তাহলে আপনার এটা অ্যাজমা, যদি না যায় তাহলে এটা সিওপিডি। এইভাবে আমরা কয়েকটা অ্যালার্জি টেস্ট করে থাকি। যদি আপনার অ্যালার্জি বেশি পাওয়া যায় তাহলে এটা অ্যাজমার পক্ষে বেশি যায়, যদি আপনার অ্যালার্জি কম পাওয়া যায় তাহলে আমরা আপনাকে এটা সিওপিডির দিকে ফেলবো। আচ্ছা স্যার, খুব সুন্দর করে এবং বিস্তারিত করে আমাদের দর্শককে আপনি বুঝিয়ে বললেন সিওপিডি এবং অ্যাজমার মধ্যে পার্থক্য। এরপরে আবারও ফিরছি, আলোচনার সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, ডক্টর অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। স্যার আমরা কথা বলছিলাম একটু আগেই হচ্ছে কি কি লক্ষণ রয়েছে এবং আপনি বললেন। এখন একটু জানতে চাই আসলে সিওপিডি বা অ্যাজমা সব তো হচ্ছে ফুসফুসের রোগ, তো একটু ফুসফুসের কার্যকারিতার ব্যাপারে জানতে চাই, বা যাকে আমরা লাং ফাংশন বলে থাকি, সেটা আসলে কি? জি, ফুসফুসের দুইটা অংশ আমি আগেই বলছি, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে প্যারেনকাইমা। ফুসফুসের শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়া একে বলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অর্থাৎ শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়া রোগ। আর প্যারেনকাইমা ছোট হয়ে যাওয়া, এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। আমরা যেমন একটা হার্টের সমস্যা হলে প্রথমে একটা ইসিজি করি, তারপর একটা ইকো করি, তারপর ইটিটি করি, তারপর অ্যানজিওগ্রাম করি। ঠিক সেরকম ফুসফুসের সমস্যা হলে প্রথমে আমরা স্পাইরোমেট্রি করি, ফু দিলেই দেখতে পাই যে ফুসফুসের অবস্ট্রাকশন না রেস্ট্রিকশন। তারপরে আমরা দেখি যে ইকোর মতো আমরা একটা বডি বক্সের মধ্যে ঢুকাই দিই, দিয়ে আমরা দেখি ফুসফুসের কোথায় কোথায় তার অবস্ট্রাকশন, এবং এটাকে আমরা বলি বডি বক্স। তারপরে আমরা দেখি ফুসফুসে যেখান থেকে অক্সিজেন আদান প্রদান করছে সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে কিনা, এটাকে আমরা বলি ডিএলসিও টেস্ট। এবং তারপরে আমরা দেখি যে তার শরীরে যে শ্বাসনালীর ভিতরে যে শ্বাসকষ্টটা হচ্ছে, এটার ভিতরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ কত। নাইট্রিক অক্সাইড যত বেশি, তার ভিতরে অ্যাজমা প্রকোপটা তত বেশি। এবং এর সাথে আমরা অ্যালার্জি টেস্ট করে নেই। এবং লাস্টে আমরা যেটা করি সিপেক্স বা কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট। এটা কিন্তু ইটিটি না, এটা ইটিটির অনেক উন্নত ভার্সন। এটা থেকে আমরা হার্ট, লাং সার্কুলেশন, মাসল, ব্রেনের ভিতরে যে কাজ হচ্ছে এবং তার শরীরে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে বেরোচ্ছে, অক্সিজেন ঢুকতেছে বেরোচ্ছে, সব জিনিস আমরা একসাথে দেখে ফেলি। এটা কি বাংলাদেশের উন্নত চিকিৎসার মধ্যে এখন অন্তর্ভুক্ত? জি জি, এগুলো আমরা ইঞ্জিনিয়ার হেলথ কেয়ার আমরা রেগুলার করে থাকি। আমার তো সিওপিডি নিয়েই কাজ, সবসময় সিওপিডি রোগীদেরকে আমরা এইগুলো করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি। আপনার সিওপিডি হয়েছে, লাঙে ফুসফুসে আক্রান্ত হয়েছে, আইএলডি হয়েছে, অথবা অ্যাজমা হয়েছে, অথবা অন্য কোনো রোগ যেমন টিবি ইনফেকশন, আগে ডায়াগনোসিস,
তারপরে আমরা চিকিৎসা আগে তো করি। রোগ ধরতে হবে, জি। তারপর হচ্ছে চিকিৎসার দিকে যেতে হবে। তো এটা তো হলো লাং ফাংশনের কথা আমরা বললাম। একটু আগেই হচ্ছে একজন দর্শক আমাদের কল করেছিলেন এবং তিনি জানাচ্ছিলেন তিনি হচ্ছে দীর্ঘদিন যাবত কিন্তু লাকড়ি চুলা হচ্ছে মাটির চুলায় রান্না করেছেন, এখন হচ্ছে গ্যাসের চুলায় রান্না করছেন। আমাদের যে একটা ধারণা যে ধূমপায়ী যারা রয়েছে তাদেরই আসলে সিওপিডিটা হয়ে থাকে, তা কিন্তু ভুল। জি। তা কিন্তু আপনি একটু আগে বললেন যে সিওপিডি আসলে যারা এই যে ইটের ভাটায় কাজ করছেন, যারা হচ্ছে লাকড়ি চুলা দীর্ঘদিন রান্না করছেন, তাদেরও কিন্তু হতে পারে। এবারে আমি চলে আসতে চাই একটু ম্যানেজমেন্টের দিকে। সিওপিডি যদি হয়েই যায় স্যার, তখন আসলে কিভাবে ম্যানেজ জি, করব বা আমরা treatment কি? আমাদের ডায়াগনোসিস যখন কনফার্ম হলো আমরা স্টেজিং করি যে সিওপিডি আর্লি স্টেজ, মাঝারি ধরনের সিওপিডি, সিভিয়ার সিওপিডি, অক্সিজেন ডিপেন্ডেন্ট সিওপিডি। কাজে সিওপিডি আমরা যদি এই 4টে ভাগ যদি আমরা করে নিই তখন আমাদের ম্যানেজমেন্ট সহজ হয়ে যায়। আমরা ম্যানেজমেন্টের প্রথম যে কথাটা বলি যে এনভায়রনমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজেই দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত পরিবেশের জন্য ধূমপান বন্ধ, লাকড়ির চুলায় রান্না বন্ধ। ঘরে সকালবেলা উঠলে জানলা খুলে দাও, ক্রস ভেন্টিলেশন করো। বাচ্চাদেরকে বন্ধ ঘরে বন্ধ দরজায় রাখা যাবে না। তাদেরকে ছুটতে দিতে হবে, তাদেরকে বাইরে বেরোতে দিতে হবে, তাদের খেলতে দিতে হবে। লাং সাইজ বড় হবে। যখন একটা মানুষ দৌড়ায়, মানুষ খেলা করে, তখন যে হাঁপায় যায়, এই হাঁপানোটা হচ্ছে ফুসফুসের ব্যায়াম। এক্সারসাইজ একটা। হ্যাঁ, এটা ফুসফুসের এক্সারসাইজ। এই এক্সারসাইজ ফুসফুসে ভালো থাকতে সাহায্য করে। স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে বাচ্চাদেরকে আসলে খেলতে দিতে হবে। এই যে হাঁপাচ্ছে, এটাও কিন্তু একটা এক্সারসাইজ। একজন দর্শক আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আবারও ফিরছি আলোচনায়। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি। বলতে কি ওই কাশতে গেলে কষ্ট হয়, জি, দম টানতে আমার কষ্ট হয়। আপনার বয়স কত দর্শক? এই 20-22 হবে। দম টানতে কষ্ট না ফেলতে কষ্ট? মানে দম টাইনে ওঠাতে গেলে কষ্ট হয়, মানে জি। কাশতে কাশতে মনে হয় কি আমার দম আটকে আসতেছে। এটা কষ্ট হয়। কখন হয় মা, রাতে না দিনে? না, দিনের বেলায় হয় বেশি, মনে করেন সকাল বেলা একটু বেশি হয়। ঠান্ডার একটা ভাব থাকে ওই সময়। আপনার কি বমির নাক একটা বন্ধ বেগ থাকে? আসে। নাক বন্ধ থাকে? না না, নাক থাক বন্ধ থাকে না, এমনি। আপনার কি সব শুকনা কাশি না কাশির সাথে কফ তৈরি হয়? কাশি টাশি কিছু হয় না, মনে করেন ওটা যে সময় গলার ভিতরে অশান্তি লাগে, কেমন জানি ওর ভিতরে একটা কি রকম একটা ভাব আছে, কষ্ট হয়। জি, সেই সময় কাশতে গেলে সেই সময় কোনো শুকনো কাশি টাশি কিছু না। জি। আচ্ছা, কষ্ট আমরা কিছুই প্রশ্নটা ওঠে বুঝতে না। পেরেছি। দর্শক উত্তরের জন্য জি। আমাদের সাথে থাকুন। শোনেন, আমরা একটা জিনিস পরিষ্কার করে বুঝাই দেই। যদি একটা শ্বাস নিতে কষ্ট, নিতে আপনি দম পাচ্ছেন না, এটা একটা কষ্ট। আর হচ্ছে শ্বাস ফেলতে কষ্ট। নিতে দম পাচ্ছেন না, এটা হচ্ছে নিউরোজেনিক, আপনার নার্ভ দুর্বল হয়ে গেছে। এটা হচ্ছে অনেক সময় মানসিক সমস্যার জন্য হয়, অ্যাংজাইটি বেশি হওয়ার জন্য হয়, ডিপ্রেশনের জন্য হয়, অনেক রকম মানসিক চাপ, যে চাপটা আপনি নিতে পারতেছেন না, পড়াশোনার চাপ, স্কুলের চাপ, কলেজের চাপ, চাকরির চাপ, এটা আপনি শ্বাস নিতে পারতেছেন না, নিতে কষ্ট। আর হচ্ছে ফেলতে কষ্ট। ফেলতে কষ্টটাকে আমরা অ্যাজমা সিওপিডি লাইনে নিয়ে আসি যে অবস্ট্রাকশন। কাজে আমরা যদি অবস্ট্রাকশন হয় তখন আমরা অবস্ট্রাকশনের চিকিৎসা করি। আর যখন নিতে পারতেছেন না তখন আপনাকে নার্ভকে সতেজ করার যে অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টি অ্যাংজাইটি কিছু ওষুধ আছে, আমরা সেইগুলো দেই এবং আমরা কিছু কাউন্সেলিং করি। এই কাউন্সেলিং তাকে সুস্থ হতে সাহায্য করে। স্যার আপনি তো বলে দিলেন ওনার চিকিৎসা আসলে কি এবং রোগটা আসলে কি হতে পারে, এবং তাদেরকে অবশ্যই আমরা পরামর্শ করবো একজন হচ্ছে রেসপিরেটরি যে বিশেষজ্ঞ তার কাছে যেতে। সময় হচ্ছে আরেকটি বিরতির পর আমি ম্যানেজমেন্টের দিকে আবারও চলে আসছি। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারেস্টো ফার্মা লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারেস্টো ফার্মা লিমিটেড। কথা বলছি সিওপিডি নিয়ে। স্যার একটু আগে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে সিওপিডি যে ম্যানেজমেন্টটা বা ট্রিটমেন্টটা কি কি হতে পারে, আপনি স্টেজিং করে বলছিলেন, একটু আমি শুনতে চাচ্ছি। প্রথম যে জিনিসটা আমি বলছি যে এনভায়রনমেন্ট কন্ট্রোল, তার মানে পরিবেশকে দূষণ মুক্ত করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে সিওপিডি এক্সারবেশনের প্রধান কারণ দুইটা, একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা এই জন্য বলি প্রত্যেককে শীতের শুরুতে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন। ইনফ্লুয়েঞ্জা শর্ট ভ্যাকসিন এখন প্লেন্টি অ্যাভেলেবল বাংলাদেশে। প্রত্যেকটা মানুষ 40-এর ঊর্ধ্ব যাদের বা অ্যাজমা সিওপিডি আছে প্রত্যেকের উচিত শীতের শুরুতে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া। দ্বিতীয় হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা দুই রকম পাওয়া যায়। একটা হচ্ছে যেটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি করা, একটা প্রোটিন দিয়ে তৈরি করে, কনজুগেট ভ্যাকসিন। যেটা কনজুগেট ভ্যাকসিন 13, এটা জীবনে একটা নিতে হয়।
আর যেটা কার্বোহাইড্রেট দিয়ে ভ্যাকসিন নিউমোকক্কাল 23 এটা 5 বছর পর পর একটা নিতে হয়। এই ভ্যাকসিন আপনার নিউমোনিয়াকে প্রিভেন্ট করবে, ইনফেকশন কমাবে এবং আপনার সিওপিডি এক্সারবেশন কমাবে। সবাই নিতে পারবে সবাই। থার্ড পয়েন্ট হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। প্রতিটা মানুষের ব্যায়াম করতে হবে, এক্সারসাইজের কোনো বিকল্প নাই। কাজেই ধূমপান ছাড়াও যেমন জরুরি, ব্যায়াম করাও তেমন জরুরি সিওপিডির জন্য। এবং এডুকেশন, আমার কখন কি করণীয়, কাশি বাড়লে কি করব, কফের রং হলুদ হলে আমি কি অ্যান্টিবায়োটিক খাবো, এবং আমার যখন শ্বাসকষ্ট হবে রাতের বেলা আমি কি করব, কিভাবে ইনহেলার নিব, ইনহেলার নেওয়ার টেকনিক কি, একটু যদি জানতে চাই ছোট করে, একেবারে শেষ পর্যায়ে যেতে চলে আসছে, একটু অল্প করে আমরা যেটা করি, ইনহেলারটা উল্টাই ধরতে হয়, এভাবে 5-6 বার ঝাঁকাতে হয়, মুখের মধ্যে দিয়ে যখন চাপটা দিই 10 সেকেন্ড আটকে রাখতে হয়, তারপর আবার 1 মিনিট পর আবার ঝাঁকা আর একবার নেওয়া। আমরা 2 ধরনের ইনহেলার ব্যবহার করি, একটা রিলিভার আর একটা ব্রঙ্কোডাইলেটর যেটা শ্বাসনালী প্রসারক, আর একটা হচ্ছে প্রিভেন্টার শ্বাসনালীর ভিতরে ক্ষত শুকানোর। আমরা সিওপিডিতে সাধারণত 2টা ওষুধ বেশি ইউজ করি, একটা হচ্ছে সিক্রেশন কমানোর ওষুধ আর হচ্ছে ব্রঙ্কোডাইলেটর শ্বাসনালী প্রসারক। কখনো কখনো অ্যান্টি ইনফ্লামেটরি ইউজ করি। এটা গেল 4 নম্বর পয়েন্ট, যে আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে নিয়মিত। যেমন আমরা প্রেশারের ওষুধ খাই, ডায়াবেটিস ওষুধ খাই, এরকম সিওপিডির জন্য যে ইনহেলারগুলো আমাকে নিয়মিত নিতে হবে। পঞ্চম হচ্ছে যখনই কাশির রং হলুদ হবে, অথবা কাশি বেড়ে যাবে, অথবা শ্বাসকষ্ট বাড়বে, আমাকে 4টে জিনিস স্মরণ নিতে হবে। হয় আমাকে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার জায়গায় নেবুলাইজার নিতে হবে, কোনো অ্যান্টিবায়োটিক যেটা ডাক্তার সাহেব বলে দেবে, আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক বলে দিই যে আপনার যখন কাশি বেড়ে যাবে আপনি এই অ্যান্টিবায়োটিক নেবেন, সাধারণত কোয়ামেক্সিক্লাব বা লেভোফ্লক্সাসিন এই জাতীয় সাধারণ একটা বলে দিই, এই ওষুধটা আপনি শুরু করে দেবেন যাতে আপনি খুব বেশি খারাপ না হয়ে যায়। নেবুলাইজার কিন্তু এখন বাসায় নিজে থেকে নেওয়ার একটা প্রচলন রয়েছে, এটা কি ঠিক? এই জন্য নেবুলাইজার তাকে বাসায় নিতে বলি। হ্যাঁ, আর যদি বেশি শ্বাসকষ্ট হয় সেই সব রোগীর বাসায় অক্সিজেন রাখতে বলি, আমরা অক্সিজেন নিতে বলি। স্যার, নেবুলাইজারের 2টা ওষুধ থাকে, মিক্স করে ইউজ করতে হয়, একটু জানতে চাচ্ছি কিভাবে আসলে মিক্স করবে। একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর জাতীয়, আর একটা হচ্ছে নরমাল স্যালাইনের মতো একটা থাকে, আর একটা হচ্ছে বুডিকর্ড বা স্টেরয়েড জাতীয়। স্টেরয়েড ইনফ্লামেশন কমায়, আর ব্রঙ্কোডাইলেটর শ্বাসনালীর কষ্টটাকে কমায়। এই দুটোকে মিশাই দিতে হয় অর্ধেক অর্ধেক করে, অথবা আলাদা আলাদা, একটা প্রথমে একটা দিন আর একবার একটা দিয়ে তার শ্বাসনালীকে। এটা হচ্ছে আমার এক্সারবেশন। আর সমস্ত সিওপিডি পেশেন্ট বয়স্ক মানুষ, এদের কোমরবিডি থাকে, ডায়াবেটিস, প্রেশার, অস্টিওপোরোসিস, পেপটিক আলসার, ইসকেমিক হার্ট ডিজিজ। এদের খালি আমি সিওপিডি চিকিৎসা করলাম, এটা চিকিৎসা নয়, পুরো মানুষটা চিকিৎসা করতে হবে। আজকে সুপার স্পেশালিস্ট সমস্যা হয়েছে যে লাইন স্পেশালিস্ট সেই চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছে, এবং হার্টের রোগীর তার সাথে অ্যাজমা আছে, তার অ্যাজমা চিকিৎসা হচ্ছে না, অ্যাজমা রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ, তার ইসকেমিক চিকিৎসা হচ্ছে না। কাজে পেশেন্টটাকে পুরো অ্যাসেস করতে হবে, পুরো চিকিৎসা দিতে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, যদি অক্সিজেনের অভাব হয়, কিছু পেশেন্টের সিওপিডি বাড়তে বাড়তে অ্যাডভান্স সিওপিডি, তারা রাতের বেলা অক্সিজেন পায় না, আমরা স্লিপ টেস্ট করে দেখে নিই যে তার অক্সিজেন কমে কিনা এবং কতটুকু কমে, এবং আমরা তাকে অক্সিজেন বলি লং টার্ম অক্সিজেন থেরাপি। 18 ঘন্টা অন্তত 24 ঘন্টা অক্সিজেন নিতে হবে। কিছু কিছু পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয় না, কারণ লাংসের কাজ 2টা, অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড বের করা। কার্বন ডাইঅক্সাইড বের করতে পারতেছে না, তাদেরকে বাইপাপ মেশিনে মাস্ক লাগায় আমরা ঘুমাতে বলি। এই কাজগুলো যে সে করে রাতের বেলা ঘুমের মধ্যে, যেহেতু হচ্ছে এগুলো বয়স্কদের হয়ে থাকে, তাদের হচ্ছে পাশাপাশি হচ্ছে অন্যান্য ডিজিজ হয়ে থাকে আপনি বলছিলেন, তাহলে অবশ্যই হচ্ছে কি পাশাপাশি সবগুলো ডিজিজের চিকিৎসার পর এ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।